এবার জার্মানিতে হামলা চালাতে পারে পুতিন। গ্রেপ্তার আতঙ্কে পোল্যান্ড সফর বাতিল করলেন নেতানিয়াহু। ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার 1000-এর বেশি সেনা হতাহত বলছে সিউল। আরও জানিয়ে দিব জেলেনস্কির উপর চটলেন ন্যাটোর মহাসচিব। সর্বশেষে জানিয়ে দিব আগুন নিয়ে খেলা তুরস্কে সিরিয়া নীতি বিপজ্জনক পরিণতি ডেকে আনতে পারে বলছে মার্কিন যুক্তরাষ্ট্র। এবার জার্মানিতে হামলা চালাতে পারে পুতিন। ইউক্রেনে হামলার পর থেকে রুশ হুমকির মুখে আছে ইউরোপ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই অঞ্চলে যুদ্ধের দামামা অতিরঞ্জিত করে রেখেছে গোটা অঞ্চলকে। আশঙ্কা করা হচ্ছে অদূর ভবিষ্যতে সামরিক জোট ন্যাটোর সঙ্গে সংঘাতে লিপ্ত হতে পারে মস্কো। এমন পরিস্থিতির মধ্যেই নতুন করে জার্মানিতে হামলা চালাতে পারে রাশিয়া, এই আশঙ্কা করছেন দেশটির সরকার। ঠিক কবে নাগাদ এই হামলা করা হবে তা নিয়েও সতর্কবার্তা দেওয়া হয়েছে জার্মান সরকারের পক্ষ থেকে। সংবাদ মাধ্যম পলিটিকোর এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে। সম্প্রতি জার্মানির প্রতিরক্ষা মন্ত্রী জানান, নির্বাচনকে সামনে রেখে জার্মানিতে হাইব্রিড হামলা চালাতে পারে রাশিয়া। এজন্য দেশের প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দিয়েছে জার্মান এই প্রতিরক্ষা মন্ত্রী। স্পোর্টিয়াস জানান, রাশিয়ার সম্ভাব্য হাইব্রিড আক্রমণের জবাব দিতে বার্লিনকে অবশ্যই প্রস্তুত থাকতে হবে। হাইব্রিড হামলা মূলত এক ধরনের সাইবার আক্রমণ। বিভিন্ন কৌশল অবলম্বন করে এই হামলার মাধ্যমে একটি দেশের নেটওয়ার্কিং এবং বিভিন্ন ডিভাইসে প্রবেশ করা হয়। রোববার জার্মানির সংবাদ মাধ্যম ফুঙ্কের মেডিয়ন গ্রুপকে জার্মান প্রতিরক্ষামন্ত্রী জানান, রুশ প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পুতিনের হাইব্রিড হামলার পরবর্তী লক্ষ্য হল জার্মানি। এ সময় জার্মানিকে কিভাবে খোঁচা দিতে হয় তা পুতিন ভালো করেই জানেন বলেও মন্তব্য করেছেন। জার্মান প্রতিরক্ষামন্ত্রী দেশটির অবকাঠামো এবং জ্বালানি সরবরাহ ব্যবস্থার সাম্প্রতিক ঘটনাগুলোর কথা উল্লেখ করেছেন। এর মধ্যে রয়েছে নর্থ সি এবং ব্লাস্টিক সি এর ঘটনা, যার জন্য রাশিয়াকে দায়ী করা হয়। স্পোর্টিয়াসের মতে, জার্মান সমাজকে বিভক্ত করতে ক্রেমলিনপন্থী গোষ্ঠীগুলোর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া তথ্য ছড়িয়ে দিতে পারে। এর ফলে ডানপন্থী এবং জনপ্রিয়তা পাওয়া দলগুলো লাভবান হবে। তিনি আরও জানান, এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্যাম্পেইন চলছে, নির্বাচনী প্রচারণার হস্তক্ষেপ এবং বিভিন্ন মতভেদকে অর্থায়ন করা হচ্ছে, যারা বলছে জার্মানি নিজেদের সুরক্ষার বিষয়ে উদ্বিগ্ন না হয়ে রাশিয়ার সাথে যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে। পুতিনের এই কৌশল ঠেকাতে সামর্থ্য অনুযায়ী সবকিছুই করতে পারে বলে জানান স্টুপিয়ান। নিকট ভবিষ্যতে মস্কোর পক্ষ থেকে কোনো হুমকি ধামকি না থাকলেও স্পিনিয়ট জানান, রাশিয়াকে 2030 সালের মধ্যে নতুন অস্ত্রের শস্ত্রে সুসজ্জিত করতে পারেন পুতিন। এর ফলে দেশটির ন্যাটো সদস্যদের উপর হামলা চালানোর সক্ষমতা লাভ করবে। আগামী কয়েক বছরে ন্যাটো ভূখণ্ডের বিভিন্ন জায়গার দিকে এগিয়ে এসে সামরিক জোটটি কতটা জোটবদ্ধ তাও পরখ করার চেষ্টা করতে পারে পুতিন। জার্মান প্রতিরক্ষা মন্ত্রীর মতে, প্রতি মাসে রাশিয়া যে পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উৎপাদন করছে তা ইউরোপীয় ইউনিয়নের সব দেশ এক বছর উৎপাদন করে থাকে। গ্রেফতার আতঙ্কে পোল্যান্ড সফর বাতিল করলেন নেতানিয়াহু। এখানে এলে গ্রেপ্তার হতে পারেন এমন সতর্কবার্তার পর পোল্যান্ড সফর বাতিল করেছে নেতানিয়াহু। দেশটির গণমাধ্যম দেওয়া এক সাক্ষাৎকারে এমন তথ্য জানিয়েছে পেন্টাগনের উপ প্রতিরক্ষামন্ত্রী। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির নাৎসি বাহিনী পোল্যান্ড ও আশেপাশের দেশগুলোর ইহুদিদের যেসব বন্দি শিবিরে অবরুদ্ধ করে রাখত সেগুলোকে বলা হয় ইউসকুথ। পোল্যান্ড জুড়ে এমন কয়েকটি কিছু ইউসকুথ রয়েছে। 1939 সাল থেকে 1985 সাল পর্যন্ত চলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এই 6 বছর পোল্যান্ডের সাউথগুলোতে হত্যা করা হয় প্রায় 10,10,000 ইহুদিকে। নিহত এই ইহুদিদের প্রায় সবাই পোল্যান্ড এবং সাবেক সোভিয়েত ইউনিয়নের বাসিন্দা ছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানের পরে সব ইহুদ মুক্ত করে দেওয়া হয়। এরপর থেকে প্রতি বছর জানুয়ারি মাসে ইহুদ মুক্তি উদযাপন করে পোল্যান্ড। আগামী জানুয়ারি মাসে ছিল 80তম মুক্তি উদযাপন অনুষ্ঠান। সেখানে অনুষ্ঠানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যোগ দেওয়ার কথা ছিল। শনিবার এক পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে পোল্যান্ডের এই উপপ্রতিরক্ষামন্ত্রী বলেছেন, আমরা ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তরের কর্মকর্তাদের জানিয়ে দিয়েছি, তিনি পোল্যান্ড সফরে আসেন তাহলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পরোয়ানা অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করবে পোল্যান্ড সরকার, কারণ আমরা আইসিসির নির্দেশনা মেনে চলার জন্য চুক্তিবদ্ধ। আমরা এই বার্তা দেওয়ার পর ইসরায়েলের সরকার আমাদের জানিয়েছে যে তিনি আবার পোল্যান্ডে আসছেন না। ফিলিস্তিনের গাজা উপত্যকায় নির্মম সামরিক অভিযান পরিচালনার নির্দেশ এবং সেখানকার বাসিন্দাদের খাবার, পানি, ঔষধ থেকে বঞ্চিত রাখার অভিযোগে গত নভেম্বর বেনিয়ামিন নেতানিয়াহু এবং ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়েভ গ্যালেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন
নেদারল্যান্ডের হেগ শহরে অবস্থিত জার্মানির অপরাধ ক্যান্সেলর। ইসরায়েল, যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া সহ অনেক দেশ এখনও আইসিসিকে স্বীকৃতি দেয়নি। তবে ইউরোপীয় ইউনিয়ন, জোটভুক্ত ২৭টি দেশ সহ বিশ্বের অনেক দেশ, পশ্চিম ও মধ্য ইউরোপের সব দেশ আইসিসির সনদকে স্বাক্ষর করেছে। সনদে স্বাক্ষরকারী দেশগুলো আইসিসির যে কোনো নির্দেশনা মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ। এ ব্যাপারে আরও বিস্তারিত জানতে ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছিল ইসরায়েলের বিভিন্ন গণমাধ্যম, কিন্তু কোনো কর্মকর্তা এই ইস্যুতে কথা বলতে রাজি হয়নি। ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার ১,০০০-এর বেশি সেনা হতাহত বলছে সিউল। ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধে উত্তর কোরিয়ার ১,০০০-এরও বেশি সেনা নিহত আহত হয়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া। সেউলের জয়েন্ট চিফ অফ স্টাফ জানিয়েছে, পিয়ংইয়ং রাশিয়ার যুদ্ধে প্রচেষ্টার সহায়তার জন্য অতিরিক্ত সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে। গত সপ্তাহে সেউলের গোয়েন্দা সংস্থা পার্লামেন্টের সদস্যদের কাছে পাঠানো এক প্রতিবেদনে জানায়, ডিসেম্বর যুদ্ধে প্রবেশের পর থেকে উত্তর কোরিয়া অন্তত ১০০ সেনা নিহত হয়েছে। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অফ স্টাফ এক বিবৃতিতে বলেছে, বিভিন্ন গোয়েন্দা তথ্যের মাধ্যমে আমরা মূল্যায়ন করছি উত্তর কোরিয়ার সেনারা যারা সম্প্রতি ইউক্রেন বাহিনীর সাথে লড়াই জড়িত রয়েছে তারা প্রায় ১,১০০ সৈন্য হতাহত হয়েছে। সিউল, ওয়াশিংটন ও কিয়েভ জানিয়েছে রাশিয়ার উত্তর কোরিয়ার প্রায় ১২,০০০ সেনা রয়েছে। ইউক্রেনের বিরুদ্ধে লড়াইয়ে মস্কোকে আরও সহায়তা করতে পরমাণু অস্ত্রধারী উত্তর কোরিয়া রাশিয়াকে আত্মবিধ্বংসী ড্রোন তৈরি ও সরবরাহ করেছে বলেও গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা করার পর থেকে উত্তর কোরিয়া ও রাশিয়া তাদের সামরিক সম্পর্ক জোরদার করেছে। গত জুনে পিয়ংইয়ং ও মস্কোর মধ্যে স্বাক্ষরিত একটি ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি চলতি মাসে কার্যকর হয়েছে। বিশ্লেষকরা বলছেন, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন রাশিয়ার কাছ থেকে উন্নত প্রযুক্তির অর্জন করতে এবং তার সৈন্যদের যুদ্ধের অভিজ্ঞতা অর্জন করাতে আগ্রহী। জেলেনস্কির উপর চটলেন ন্যাটোর মহাসচিব। জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজকে নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সমালোচনার বিষয়ে চটছে ন্যাটোর মহাসচিব মার্ক রুট। সোমবার ন্যাটো প্রধান বলেছেন, আমি প্রায় জেলেনস্কিকে বলেছি তার উচিত ওলাফ শোলজের সমালোচনা করা বন্ধ করা। আমি মনে করি এটা অন্যায়। গত মাসে জেলেনস্কি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথোপকথনের জন্য জার্মান চ্যান্সেলর তীব্র সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, এই ফোনালাপ মস্কোকে কূটনীতিকভাবে বিচ্ছিন্ন করার প্রচেষ্টাকে দুর্বল করেছে। এর আগেও কিয়েভ জার্মান তৈরি টটাস ক্রুজ ক্ষেপণাস্ত্র সরবরাহ করতে স্বীকার করায় শোলজের সমালোচনা করেছিল জেলেনস্কি। এই সিদ্ধান্তের ব্যাখ্যায় শোলজ বলেছেন, তিনি ইউক্রেন সংঘাত জড়াতে চান না, জার্মানিকে রাশিয়ার সঙ্গে সরাসরি সংঘাতে জড়াতে চান না। তবে ন্যাটো মহাসচিব জানান, তিনি শোলজের বিপরীতে ইউক্রেনের টটাস ক্রুজ ক্ষেপণাস্ত্র সরবরাহ করবেন এবং অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে কোনো সীমাবদ্ধতা রাখবেন না। এদিকে মস্কো বরাবরই বলে আসছে, পশ্চিমা সহায়তা রুশ সামরিক বাহিনীকে সামরিক অভিযানের উদ্দেশ্য অর্জনের পথে বাধা দিতে পারছে না, সংঘাতে চূড়ান্ত ফলাফল পরিবর্তন করতে পারছে না। ক্রেমলিন অভিযুক্ত ছিল, কিয়েভকে সমর্থন দিয়ে পশ্চিমা মিত্ররা কেবল সংঘাতকে দীর্ঘায়িত করেছে। আগুন নিয়ে খেলা তুরস্ক সিরিয়া নীতি বিপজ্জনক পরিণতি ডেকে আনতে পারে বলছে রেসেপ তাইয়েপ এরদোগান। মার্কিন সামরিক ফরেন পলিসি এক প্রতিবেদন জারি এসে তুরস্ক সরকার সিরিয়ার সশস্ত্র বিরোধীদের সর্বাত্মিক সমর্থন করে নিজেদের সামর্থ্যের বাইরে গিয়ে এমন এক পরিস্থিতি তৈরি করেছে যার ফলে আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির পাশাপাশি তুরস্ক ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার বিরোধ তীব্রতর হওয়ার আশঙ্কা করা হচ্ছে। অনেক পর্যবেক্ষক মনে করছে যে সিরিয়ার ঘটনাবলীর ব্যাপারে তুরস্ক হচ্ছে আমেরিকা ও ন্যাটোর মূল সহযোগী। কেউ কেউ এমনও মনে করছেন, পাশ্চাত্যকে সহযোগিতা করার বাইরে তুরস্ক নিজেকেও কিছু লক্ষ্য অর্জন করেছে। মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক ফাউন্ডেশন ফর ডিফেন্স ফর ডেমোক্রেসিস এর তুর্কি বিষয়ক সিনিয়র গবেষক সিয়ান এর লেখা এক প্রতিবেদনে ফরেন পলিসি প্রকাশ করেছে। প্রতিবেদনে সিরিয়ার আধিপত্য বিস্তারকারী তেহরি আশ-শাম সশস্ত্র গোষ্ঠীর নেতৃত্বে সশস্ত্র বিরোধীদের প্রতি তুর্কি সরকারের সমর্থনের কথা উল্লেখ করা হয়েছে। তুরস্কের কর্মকাণ্ড থেকে মনে করা হয়েছে দেশটির কর্মকর্তারা অনেক বেশি আত্মবিশ্বাসী ছিল, যদিও তাদের এই কাজে ছিল অনেক বেশি ঝুঁকিপূর্ণ। ওসনার বরাত দিয়ে পাস টুডে জানিয়েছে, লেখক সিনান জিহাদি এবং প্রতিবেদনে সিরিয়ার পরিস্থিতি দ্রুত পরিবর্তনের কথা উল্লেখ করে তিনি বলেছেন যে মনে হচ্ছে তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোগান সিরিয়ার ভবিষ্যৎ রাজনীতিতে আধিপত্য বিস্তার করতে চান। এই বিশ্লেষক সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক কয়েকটি প্রকাশনে এক নিবন্ধে লিখেছে যে সিরিয়া এরদোগানের কর্মকাণ্ডকে আগুন নিয়ে খেলার সাথে তুলনা করাটাও যথেষ্ট হবে না, কেননা তুরস্কের ভূমিকা মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উদ্বিগ্ন করেছে, কারণ এরদোগান সম্ভবত সিরিয়ার সমস্যার কিছু অংশ সমাধানের জন্য তুরস্ক